In my constituency, I told you, 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. 60,000 ভোট বাদ গিয়েছে শুধুমাত্রই তার কেন্দ্রে ভবানীপুরে, এবং তিনি বলছেন যে একটা ভোট হলেও আমি সেখান থেকে জিতবো। খুব সমস্যায় পড়েছেন। একে নিজের কেন্দ্র থেকে তাকে জিততেই হবে মুখ্যমন্ত্রী হতে গেলে, তার উপরে তো আবার গোটা রাজ্য সে তো রয়েছেই। এদিকে আবার অমিত শাহ রায়দিঘিতে এসে ঘোষণা করে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল যদি এবারে জেতে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসনের মধ্যে দিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গবাসীকে। তিনি কি কোথাও হিন্ট দিলেন বা তিনি কি কোথাও ধরেই নিলেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে হারছেন? সেই কারণেই কি তিনি আগেভাগেই বললেন যে যদি তৃণমূল জেতে তাহলে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই মেনে নিতে হবে পশ্চিমবঙ্গবাসীকে? আর সেই নিয়েই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ দ্বিগুণ? কিন্তু দেখুন, এই উদ্বেগ আনন্দ এ তো চলবেই। হোলির উৎসব, আপনাদের সকলকে হোলির উৎসবের স্বাগত তো জানাতেই হবে, রঙের উৎসব বলে কথা। কিন্তু এই যে উৎসবটাকে আপনাদের আরো একটু ভালো করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভাংড়া নাচ দিয়ে শুরু করতে পারি। কি বলেন? আসুন আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভাংড়া নাচ দেখায়। মন খারাপ, কি হয় পরিস্থিতি, কিন্তু তা বলে তিনি মুখ্যমন্ত্রী, কখন কি করেন স্বয়ং তিনি নিজেও জানেন না। তো যাই হোক, এই বয়সেও ভাংড়া যে তিনি নাচতেই পারেন, একটু দেখে নিন। শুরু করব এটা দেখিয়েই। একটা জোরে হাততালি হোক, জোরে তালে 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 হাততালি হোক। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাংড়া নাচ দেখিয়ে পর্ব শুরু করলাম। তবে এখানেই চমকের শেষ নয়। তিনি পরিষ্কারভাবে প্রচুর উদ্বেগ প্রকাশ করে ফেলেছেন, তার চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তিনি নাচছিলেন, যখন ভাংড়া নাচছিলেন, ডান্ডিয়া নাচছিলেন, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। কারণটা আপনাদের সামনে ছোট করে বলেছি। আসুন আজকে ব্যাখ্যা করব আমি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আগামী 9 তারিখ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে পশ্চিমবঙ্গে, এবং সম্ভবত পশ্চিমবঙ্গের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তারপরে তারা দিল্লি ফিরে গিয়ে পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবেন। বিরোধী দলনেতা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব ভোটের নির্ঘণ্ট প্রকাশ করুন। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পেছনে কারণটা স্পষ্ট, যে এই যে সাপ্লিমেন্টারি তালিকা যত কম বেরোয় ততই ভালো। বিরোধী দল হয়তো সেটাই মনে করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার এত সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। তিনি 6 তারিখ থেকে 9 তারিখে আসছে নির্বাচন কমিশনের ফুল টিম। 6 তারিখে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঐতিহাসিক 26 দিনের অনশন মঞ্চের একই জায়গা থেকে। কারণ লাকি মাঠ বলে ক্রিকেটেও যেমন ব্যাপার রয়েছে, রাজনীতিরও বোধহয় লাকি মাঠ হয়তো আছে। সেই জায়গা থেকে তিনি ধর্না করবেন, তারপরে আমার মনে হয় পরিস্থিতি বুঝে তিনি অনশন করবেন না কি করবেন সেটা সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্টে তারা যে যাচ্ছেন সে কথা স্পষ্ট। সুপ্রিম কোর্টে আবারও তারা যাবেন, আবারও তারা গলা ধাক্কা খাবেন, সে কথা বলাই বাহুল্য। যাই হোক, সে দেখা যাবে। আমি এখানে আমাকে একটু স্কোপ দিন। একটা ছোট্ট অংশ আমি আপনাদের সামনে দেখিয়ে দিই। সেটা হচ্ছে রিপাবলিক বাংলার হচ্ছেটা কি বলে খালি মাইকে সব থেকে বেশি চিৎকার করতে পারা একজন সাংবাদিক না, তার অন্য গুণ আর রয়েছে। চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য সাংবাদিকরা যে প্রশ্ন করতে পারেননি সেটা তিনি করেছেন, সেই যোগ্যতা তার রয়েছিল। তো জানি না সেই যোগ্যতার প্রাপ্তি ঘটলো কিনা এটা। গতদিন অমিত শাহের হাত ধরে তিনি রায়দিঘির মঞ্চ থেকে বিজেপির পতাকা ধরলেন এবং রিপাবলিক ত্যাগ করলেন। ছোট অংশ একটু দেখাবো, দেখুন। একটা চমক আছে বিশেষ করে মিডিয়া বন্ধুদের কাছে। মাননীয় অমিত শাহজির সামনে যে সাংবাদিক চোখে চোখ রেখে কথা বলে, যিনি মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, যিনি তার ভাইপো অভিষেক ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, সেই সন্তু পান আজ আমাদের দলে যোগদান করছেন। আপনারা জানেন সন্তু পানকে আহ্বান করব এসে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পতাকা
সামনে সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার হাত থেকে পতাকা গ্রহণ করলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পাদ। আগামী লড়াই জারি থাকবে। যে লড়াই আপনি করেছেন সেই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই। এই পরিবারে সামিল হয়ে সেই লড়াইয়ে জারি থাকা সম্ভব। ধন্যবাদ জানাই সকলকে। আমি অনুরোধ করছি সন্তু। দেখলেন, এ নিয়ে আমি একটি বাড়তি কথা খরচা করব না, তার কারণ আমার বক্তব্য হচ্ছে তিনি জার্নালিস্ট হিসাবে এখনো সবে শুরু করেছিলেন, তার পরিচয় এখনো পর্যন্ত কেরিয়ারের সবে ফার্স্ট স্টেপ বলতে পারতেন। তাকে নিয়ে দু চার কথা বলার পরিস্থিতি এখন আমরা নেই, শুভকামনা জানানো ছাড়া। এনিওয়ে, আমি এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য আপনাদের সামনে রাজনৈতিকভাবে শোনাবো, যে তিনি পরিষ্কারভাবে মানে ভয় পাচ্ছেন, যে এই যে তিনি বলছেন আমি ভালো নেই, তিনি ভালো নেই তার কারণটা স্পষ্ট। তিনি বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কখন থাকেন না, যখন রাজ্য পাঠ হারানোর উদ্বেগ তার মধ্যে কাজ করে, তখন একমাত্র তিনি ভালো থাকেন না। বাদবাকি শরীর খারাপ এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় পরোয়া করেন না। কিন্তু যখন রাজ্য পাঠ হারানোর ভয় আসে তখন তিনি বলে আমি ভালো, তখন তিনি বারবার বলে ফেলেন আমি ভালো নেই। কি বলেছেন মুখ্যমন্ত্রী, এবং 6 তারিখ থেকে তিনি ধর্নায় বসা নিয়েও কি বলেছেন শোনাবো। आज का ये दिन में आप लोगों को मैं शुभकामना देना चाहूँगी, लेकिन आप लोगों को पता है कि हमारा बंगाल में बहुत सारे लाखों, करीब 1 करोड़ 20 लाख लोगों को आज वोटाधिकार से वंचित करने के लिए जा रहा है। मेरे को मन अच्छा नहीं है। I am starting my dharna from after Dole 6th. Give me the moral support to fight for the people. শুনলেন, যে মুখ্যমন্ত্রী বলছেন ভালো নেই, যে কারণে তিনি বলছেন ভালো নেই, যে 63 লক্ষ নাম বাদ চলে গিয়েছে এবং আরো 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে তিনি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বারবার কেন বলছেন আমি বুঝতে পারছি না। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি আর লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। এইটুকু এক্সপেক্ট করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কেউ ধরিয়ে দেবেন ওনাকে, ওটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি নয়। এনিওয়ে, তো মুখ্যমন্ত্রী যে কারণে উদ্বেগ প্রকাশ করছেন, কি অদ্ভুত ব্যাপার, ঠিক সেই একই কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনন্দ প্রকাশ করছেন বা উৎসাহিত হচ্ছেন। তিনি মনে করছেন যে এই লাঞ্চে কি বলেন না, যে ব্রেকফাস্টে 58 লক্ষ বাদ গিয়েছে, এরপরে লাঞ্চে আরো 4-5 লক্ষ বাদ গিয়েছে, ডিনার এখনো বাকি রয়েছে। ডিনারের নাম বেরোলেই সমস্ত সংখ্যাটা তিনি বললেন না, ডিনারের রেজাল্ট বেরোলেই সমস্ত বাংলাদেশি পলায়ন করবেন বলে তিনি বললেন। কি বলছেন বিরোধী দলনেতা, শুধু মাথায় একটি জিনিস রাখবেন, ঘটনা ঘটেছে একটাই, এসআইআর থেকে শুদ্ধিকরণ নির্বাচন তালিকা করা হয়েছে, প্রতিক্রিয়া দুটো সম্পূর্ণ ভিন্ন। কেন, কেউ কি জানেন যে এই যারা নাম বাদ গেলেন তারা তৃণমূলের ভোটার না, বিজেপির ভোটার না, সিপিএম এর ভোটার? কেউ কিন্তু জানেন না। তাহলে কেন উদ্বেগ হচ্ছে, এটা আপনারা লিখবেন, চাইলে আমি বিশ্লেষণ করে দিতে পারি। আগে শুনুন বিরোধী দলনেতা কি বলেছেন। এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, এবারে ডিনারে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো 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 ভাগো, একটাও থাকবে না। এখন তো ডিটেক্ট হচ্ছে, সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। আর হিন্দু শরণার্থী ধর্ম বাঁচাতে। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। তো তিনি উৎসাহিত, কিন্তু ওই যে বললাম আপনাদের এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে, যেহেতু আপনারা অনেকেই রাজনৈতিকভাবে অনেকেই নলেজ রাখেন, আপনি বলুন যে একই ঘটনা
এই যে নামগুলো বাদ গেল, আচ্ছা আমি আপনাদের সামনে এরকম অনেক তথ্য দিতে পারি, এক্স্যাক্টলি আমার প্রিপেয়ার হয়ে আসেনি, কিন্তু মোটামুটি আপনাদের আমি বলছি যে হাজারের কম মার্জিনে গতবার বিজেপি জয় পেয়েছিল, এরকমও প্রচুর বিধানসভা রয়েছে। হাজারের কম মার্জিনে তৃণমূলও জয় পেয়েছিল, এরকম প্রচুর বিধানসভা রয়েছে। আমি উদাহরণ হিসেবে কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন বলরামপুর বিধানসভা কেন্দ্রে 423টি ভোটের ব্যবধানে জিতেছিল গতবারে বিজেপি, মাত্র 423টি ভোটের ব্যবধানে। এবারে এসআইআর এ বাদ পড়েছে কত জানেন? সেখানে 19,530 জন বলরামপুরে বাদ পড়েছে। এরপরে চলে আসি দাঁতন, 623 ভোটের ব্যবধানে জিতেছিল তৃণমূল, এসআইআর এ বাদ পড়েছে 9,983 জনের। কুলটি 689 ভোটের ব্যবধানে জিতেছিল বিজেপি, এসআইআর এ বাদ পড়েছে 16,723 জন। ভাবুন, মাত্র 679, একটা বিধানসভায় 679 ভোটে যেতে মানে কিছু ব্যাপার না, সেখানে নাম বাদ গেছে 16,700। পরেরটা তমলুক, 793 ভোটের ব্যবধানে জিতেছিল তৃণমূল, এসআইআর এ বাদ পড়েছে 8,209। জলপাইগুড়ি 941টি ভোটের ব্যবধানে জিতেছিল তৃণমূল, এসআইআর এ বাদ পড়েছে 18,000-এর বেশি। ঘাটাল 966 ভোটের ব্যবধানে জিতেছিল বিজেপি, সেখানে এসআইআর এ বাদ পড়েছে 12,264 আসন। তো এই যে তথ্যগুলো পেলাম, এই তথ্যগুলো আপনারা ভাবুন, যেখানে মার্জিনাল ব্যবধানে তৃণমূলও জিতেছিল, বিজেপিও জিতেছিল, এবং যে মার্জিনে তারা জিতেছিল তার থেকে অনেক বেশি ভোটার নাম বাদ চলে গিয়েছে। আচ্ছা, তাহলে তো প্রবলেমটা তো বিজেপিরও হতে পারে। এই যে এত কম মার্জিনে যে জায়গাগুলো 700 ভোটে, 600 ভোটে, 900 ভোটে তারা জিতেছিল, সেখানে যদি 16,000, 18,000, 9,000 করে ভোটার বাদ চলে যায়, তাই তো তারাও হেরে যেতে পারতো। উদ্বেগটা তো বিজেপির তরফ থেকে আসছে না। তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে জল মেশানোর কাজটা একটা রাজনৈতিক দলই করত, এবং যেহেতু দুধ আর জলের মধ্যে থেকে জলটা তুলে নেওয়া হচ্ছে, সেই জন্য আঁচটা লাগছে একটা রাজনৈতিক দলের গায়ে। যদি আপনি লজিক্যাল রিজনিং এ বিশ্বাস করেন, যদি আপনার জীবনধারার মধ্যে লজিক বলে কোনো বিষয়বস্তু থাকে, তাহলে এই কথাটি আপনি সহজভাবে বুঝতে পারবেন। একই ঘটনায় যেখানে 600-900 ভোটের ব্যবধানে কেউ কখনো বিজেপি জিতেছে কোনো বিধানসভায়, কখনো তৃণমূল জিতেছে, সেখানে যদি এত ভোটার বাদ চলে যায়, তাহলে সেটা বিজেপির বিপক্ষেও যেতে পারে, তৃণমূলের বিপক্ষেও যেতে পারে। কিন্তু ভয় পাচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি ভালো নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে একেবারে সেই তেজ যেন হারিয়ে গেছে কোথায়। তো এই জায়গাটাতে পরিষ্কারভাবে লজিক্যাল রিজনিং এ বিশ্বাস করা মানুষরা ধরতে পেরে গিয়েছেন যে এই বাদ পড়া মানুষগুলো আসলে তৃণমূল কংগ্রেসের ভুতুরে ভোটার হয়ে কোথাও না কোথাও জলে মিশ্রিত হয়ে গিয়ে তাদের বৈতরণী পার করে দিত। আসলে কোন প্রকৃত বিজেপি জনপ্রতিনিধিদের এরা দীর্ঘদিন ধরে মানে বঞ্চিত করে এসেছে, কিংবা কোনো সিপিএম প্রতিনিধি হয়তো জিততে পারতেন যে জায়গা থেকে, যেহেতু এই জল ভোটার রয়েছিল তাই সিপিএম প্রতিনিধি হেরে গিয়েছেন, কিংবা কংগ্রেস প্রতিনিধি। এই ঘটনার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে একমাত্র রাজনৈতিক দল যারা এতটা ম্রিয়মান মুহ্যমান হয়ে পড়ে গিয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি শুধু একটাই বার্তা দিচ্ছেন তার কর্মীদের, যে ভাই খাওয়ার সময় পাও আর না পাও, অর্থাৎ খাওয়া ঘুম বাদ দিয়ে বাকি পুরো সময়টা ডেডিকেট করতে হবে কিন্তু মাঠে থেকে। এবং বিজেপিকে নাকি তার তার দেখুন, তার কথা তিনি বলেন যে বিজেপি যা বলছে তা মিলিয়ে দিচ্ছে। তো ওরকম রাজনৈতিক একটু নলেজ থাকতে হবে, তবে না মেলাতে পারবেন। আপনি বলছেন যে বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনবেন, তো এটা মানে একটা কি বলবো, একটা মানে রাজনীতির কি বলবো, যে এবিসিডিও জানে না সেও এই কথা বলবে না। তো আপনি যদি বলেন আপনারটা মিলবে কি করে, কখনোই মিলবেন না। আর আপনারটা না মিললেই আপনি বলবেন যে ব্যাস তার মানে ওরা কিছু কারচুপি করেছে। শুনুন কি বলছেন, যে ওদের 50-এ নামিয়ে আনবেন, শুনুন। আপনারা খালি মাঠে ময়দানে থাকবেন, 24 ঘন্টার মধ্যে যতটুকু ঘুম, খাবার দাবার, স্নান করার সময় ছাড়া বাকি পুরো সময়টা আগামী 2 মাস বাংলা মায়ের জন্য দিতে হবে, দলের জন্য দিতে হবে, রাজ্যের জন্য দিতে হবে, এবং এমন ভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর আগামী 29-এর ভোটে আমার মনে হয় না যদি বাংলায় বিজেপি 50-এর নিচে নামে, তাহলে 29 অব্দি এদের সরকার থাকবে। যাদের জোর জবরদস্তি
আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছে, বাংলার মানুষ তাদের আন্ডার অ্যাডজুডিকেশন মেতে করবে। শুনলেন? আপনি ভাবুন যে এইরকম যদি কেউ প্রেডিকশন করে, এ তো নাই মিলতে পারে, এ স্বাভাবিক ব্যাপারে তো মিলবে না। আরে না মিললে তখন বলবেন যে মিললো না, তাহলে নির্বাচন কমিশন বিজেপিকে ফেভার করছে। আরে আপনি এতদিন ধরে রাজনীতি করছেন, আপনি কর্মীদের তাতানোর জন্য বলতেই পারেন যে বিজেপি 5টা সিটও পাবে না, সেটা আলাদা ব্যাপার, সেটা আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আপনার সমীকরণ তো একটা জানে যে এবারে বিজেপি কতগুলো সিট পেতে পারে। 100+ যে বিজেপি কভার করবে, বাট হ্যাঁ ওটা 140 হয়ে 144 হয়ে ক্ষমতায় আসার জায়গায় থাকবে নাকি 121-10, এইটা নিয়ে আপনারা গবেষণা করবেন, বিতর্ক হবে, সেটা আলাদা ব্যাপার। কর্মীদের জন্য আপনি বলতে পারেন, কিন্তু মানুষ এত বোকা হয়ে আপনার কথা বিশ্বাস করে নেবে আর আপনি বলবেন যে বিজেপি নেতৃত্ব যাই বলেছে নির্বাচন কমিশন তাই করে দিয়েছে। 2-3বার ঠকানো গেছে পশ্চিমবঙ্গের মানুষকে, তার বেশিবার ঠকানো যাবে বলে মনে হয় না। আমি এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুঃখে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে, এটা কিন্তু কঠিন কাজ, এটা কিন্তু কঠিন কাজ, তার সত্ত্বেও তাকে ভাংড়া নাচতে হচ্ছে, তার সঙ্গে তাকে ডান্ডিয়া নাচতে হচ্ছে। তবে এখানে একটা চমক কেন না, শুনুন ইন্দ্রনীল সেন তিনি কি বলছেন। ওই হোলির উৎসবে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ভবানীপুর কেন্দ্রেই হবে, সেখানে কি বলছেন ইন্দ্রনীল সেন নিজের মুখেই শুনুন। এরকম বিশেষণ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে বসানো যায়? শুনুন। এরপরে আরো একটি চমক রয়েছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্রই সুশাসনের প্রতীক নয়, তিনি জন্মগতভাবেই একজন প্রকৃত শিল্পী, যিনি ছবি আঁকতে পারেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর করেন। তারই লেখা পরের গানটির গীতিকার এবং সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবে ডোনা গাঙ্গুলি এবং গানটি আমি গাইছি। আরেকবার জানিয়ে রাখি, এই গানটির গীতিকার এবং সুরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে জোরে হাততালি হোক। হ্যাঁ, শুধুমাত্রই মুখ্যমন্ত্রী হিসেবে এখানে নন, একজন শিল্পী হিসেবেও উনি এখানে আমাদের উপস্থিত রয়েছেন। শুনলেন? এখানে দুটো জিনিস, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন। আমার একটা সার্ভে যদি করেন যে পশ্চিমবঙ্গের মানুষ এগুলোকে কতটা বিশ্বাস করে, তাহলে বুঝতে পেরে যাবেন আপনার এই বলা পদবিগুলো উপাধিগুলো সত্যি পশ্চিমবঙ্গ মানুষ বিশ্বাস করেন কিনা। আমি নিজেকে সাংবাদিক বলতে পারি, বড় সাংবাদিক, আমি নিজেকে কবি বলতে পারি, আমি নিজেকে আর্টিস্ট বলতে পারি, আমি গায়ক বলতে পারি, আমি সব বলতে পারি। যদি আমি মুখ্যমন্ত্রী আসনে বসি তাহলে আমি নিজেকে আইনস্টাইনের মতো বড় সায়েন্টিস্টও বলতে পারি, এমনকি চাইলে আমি সচিনের থেকে বড় ক্রিকেটার বলতে পারি নিজেকে। নিজের পিঠ চাপড়ানোর জন্য ওই মুখ্যমন্ত্রী সিটের চেয়ারে বসলে আমি যা কিছু করতে পারি, কিন্তু সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে আপনি যাদের অ্যাসোসিয়েশন নিয়ে থাকেন, এই যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রীকে যে কোনো ফাংশনে মোটামুটি দেখেছি এখন তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত, যে কোনো তৃণমূলের অনুষ্ঠানে, এমনকি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকেন না, অন্যান্য ছোট মেজ দাদারা থাকেন, সেখানেও দেখি ডোনা গঙ্গোপাধ্যায়ের ট্রুপরা রয়েছেন। এই যে বৃত্তটা আপনি করেছেন, এটা কি কোনো কি বলবো, এটা কি কোনো টাকার অঙ্ক ছাড়াই? এটা কি এতে কোনো পারিশ্রমিক নেই? ডেফিনেটলি তাকে পারিশ্রমিক দিতে হয়, কিন্তু এই যে ক্লোজ প্রক্সিমিটিটা আপনি তৈরি করেছেন, যেখানে নচিকেতা থাকে, যেখানে ডোনা গঙ্গোপাধ্যায় থাকে, সৌরভ গঙ্গোপাধ্যায় থাকে, যেখানে আপনার শুভা প্রসন্নরা থাকে, যেখানে আপনার পছন্দের টলিউড নেতা নেত্রীরা থাকে, আপনার পছন্দে যারা রয়েছে তাদেরকে আপনি একটা ক্লোজ প্রক্সিমিটিতে রেখে তাদের সুখ স্বাচ্ছন্দ্য, সে কেন কথাটা বলছি, কারণ ওই তো জয় গোস্বামী নিজেই স্বীকার করলেন যে তিনি অসুস্থ হয়েছেন বলে তিনবার নাকি আপনি ডাইরেক্টলি তাকে সাহায্য করেছেন। আমার বক্তব্য, আপনি আপনার ছবি আঁকার পয়সা থেকে রয়্যালটি বাবদ যদি ডাইরেক্টলি সাহায্য করে থাকেন, এটা আপনার মহানুভবতার পরিচয়। কিন্তু পশ্চিমবঙ্গের ট্যাক্সের মানুষের পয়সা দিয়ে আপনি একজনের বাড়ির চিকিৎসা যদি করিয়ে থাকেন, তাহলে এটা পশ্চিমবঙ্গের মানুষের পারমিশন নেওয়া উচিত ছিল আপনার। তার কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এই চিকিৎসা পাওয়ার দাবিদার, এটা যোগ্য।
আপনি আয়ুষ্মান ভারতকে আনতে দেন না, অথচ পশ্চিমবঙ্গের মানুষকে চিকিৎসা নিয়ে যদি ওই আপনার ক্লোজ প্রক্সিমিটির কাউকে কিছু একটা পাইয়ে দেন, এইটা মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে দেখতে দেখতে। আপনার এই যে এই জিনিসটা অনেক দিন কাজ করেছিল, তবে এবারে কাজ করবে বলে আর মনে হয় না। আমরা বিরক্ত এই ব্যাপারটিতে, সব থেকে বেশি যদি বিরক্ত হয়ে থাকি দুর্নীতির পরে, সেটি হচ্ছে এই ব্যাপারটি যে আপনার পছন্দ মতো তারাই পশ্চিমবঙ্গের ক্ষীরটা খেয়ে গেল এবং দুধটা আমরা সাপ্লাই করে গেলাম। বিশ্বাস করুন, দুধের সাপ্লাইটা যদি আপনাদের কষ্টার্জিত পয়সার বা উপার্জন থেকে হতো, আমাদের কিছু বলার ছিল না। দুধটা আমাদের থেকে নিয়ে গিয়ে ক্ষীরটা খাইয়ে দিলেন আপনাদের ক্লোজ প্রক্সিমিটির এই ডোনা গঙ্গোপাধ্যায়ের মতো কিছু লোকজন। আমি টাকা পয়সার অঙ্ক জানি না, আমি কোনো হিসাব জানি না, কিন্তু আমি যেটা জানি জয় গোস্বামীর বক্তব্যটা জানি, তিনি যা বলেছেন। কিন্তু আমার বক্তব্য, জয় গোস্বামীর যা যা পাওয়ার অধিকার রয়েছে, সম্মানীয় কবি, তিনি আমাদের নাম, পশ্চিমবঙ্গবাসীর নাম উজ্জ্বল করেছেন। কিন্তু তা বলে বাকিরা বঞ্চিত হয়ে কয়েকজন আপনার পছন্দের কাউকে আপনি দেবেন, কারণ তারা আপনার সমালোচনা করে না, তারা আপনার কোনো দুর্নীতির নিন্দা করে না, তারা পশ্চিমবঙ্গের যুবকদের স্বপ্ন দেখানোর জন্য কোনো দায়বদ্ধতা নেন না, সেই কারণে আপনি তাদের ক্লোজ প্রক্সিমিটি দিয়ে আমাদের দুধ দিয়ে বানানো ক্ষীর তাদের প্লেটে উপহার দেবেন। বিশ্বাস করুন, এইটা পশ্চিমবঙ্গ মানুষ বুঝতে পেরে গিয়েছে। তাই আপনাদের আমি বলি, নিজেদের দুধ মানে সাপ্লাই করে তার ব্যক্তিদের ক্ষীর খাওয়ানোটা এবার বন্ধ করুন, সময় এসে গিয়েছে। লিখুন আপনাদের মতামত, মানে যদি অপোজও করতে চান, ডেফিনেটলি নিঃসন্দেহে অপোজ করুন। এখনকার মতো এখানে।